নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? তুলির কথার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে উল্টো রথ। জগন্নাথ দেব আজকে রথে চেপে মাসির বাড়ির থেকে নিজের বাড়িতে ফিরবেন। আমাদের বাড়িতে যেহেতু একটা ছোট রথ আনা হয়েছিল, তো সেই জন্য মা প্রায়ই কিছু না কিছু ভোগ তৈরি করে জগন্নাথ দেব আর গোপালের ভোগ দিয়েছিলেন। আর আজকে যেহেতু উল্টো রথ, মানে রথযাত্রা আজকেই হয়ে যাবে, তো মা আজকে ভোগ রান্না করছিল সকালেই, রথ টানার আগে যাতে ভোগটা ঠাকুরকে দিতে পারি সেই জন্য। তো আজকে ভোগে রান্না হচ্ছিল গরম গরম লুচি আর সুজি। যদিও রথ 8 দিন ধরে আমাদের বাড়িতেই ছিল, তবুও নিয়ম অনুযায়ী তো মাসির বাড়ির থেকে জগন্নাথ দেবের রথ ফেরত যায় নিজের বাড়িতে। তো ভগবান সকালবেলায় কিছু না খেয়ে খালি পেটে এতটা রাস্তা মাসির বাড়ি থেকে নিজের বাড়িতে যাবেন, তো সেই জন্যই রথ টানার আগেই পুজোটা দিয়ে দেওয়ার ব্যবস্থা, যাতে উনি খাবার দাবার খেয়ে পেট ভর্তি করে তারপরে যেতে পারেন। এরকম কোনো নিয়ম সত্যি আছে কি না আমাদের কিন্তু জানা নেই। আমরা কিন্তু করি একদম নিজেদের মন থেকে। মানে আমরা যেহেতু গোপালকে নিজেদের সন্তান বা ভাই এইভাবে পুজো করি, তো সেই কারণেই বাচ্চা ছেলে এতটা রাস্তা যাবে, তার খিদে পেয়ে যাবে, সেই জন্যেই এই রথ টানার আগেই ভোগের ব্যবস্থা। এটা জানি না কোনো নিয়ম আছে কি না, এটা একদমই আমাদের মত। ভোগ তৈরি হতে হতে এদিকে রথ আবার সাজানো হয়ে গেছে আর ঠাকুর রথে বসেও পড়েছেন। ঠাকুরের পুজোর পরে ভোগ নিবেদন করা হয়েছে, এরপরে রথ টানা হবে। অর্ণা তো ভীষণ এক্সাইটেড, প্রথম দিনের রথটাও ও টেনেছিল, তার সাথে আমি আর মাও ছিলাম। আর আজকের রথটাও ও একদম এক্সাইটেড, পুরো স্নান করে রেডি হয়ে গেছে রথ টানার জন্য। ঘুরিয়ে নাও এবার। আরে উল্টো রথ যেতে তো দেরি হবে, মাসির বাড়িতে এতদিন ছিল, এবার খাওয়া দাওয়া করবে তারপর তো যাবে। খালি পেটে অত দূর যেতে পারে? আচ্ছা বলুন তো, প্রাপ্তি কি? সবসময় অনেক বড় কিছু হওয়া, অনেক ভালো কিছু হওয়া, সেটাই কি প্রাপ্তি? নাকি ছোটোখাটো কিছুর মধ্যেও প্রাপ্তি ঘটতে পারে? আমার কাছে প্রাপ্তি কি আপনাদের দেখাবো। এই যে গাছের ডাল দুটো অনেক দিন আগেই বসিয়েছিলাম, আপনাদেরকে আমার ব্লগে একবার দেখিয়েওছি যে ওই বাড়ির পাশের বাড়ির থেকে ডালটা ভেঙে পড়েছিল, আমি নিয়ে এসে বসিয়েছিলাম। প্রতিদিন গাছ দুটোকে চোখ ভরে দেখি যে কতগুলো পাতা হলো, কতটা বড় হলো। যেহেতু নিজের হাতে বসানো, সেজন্যই দেখার মধ্যে একটা আলাদা রকমই আনন্দ আছে। আজকে দুটো জিনিস দেখতে পেয়ে আমার জানেন তো খুব আনন্দ হয়েছে। প্রথম জিনিসটা দেখাই, এখানে দেখুন পাতার ফাঁকে কুঁড়ি আসছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এই যে দেখুন কুঁড়ি আসছে। ভেবেছিলাম এই ডালটা তো গাছের উপরের দিকের, মানে ডালটার উপরের দিকের মাথাটা, তো এটা হয়তো হবে না, কিন্তু এটাও হয়েছে। আর এইমাত্র যেটা দেখে আরও বেশি খুশি হলাম সেটা হলো, এই যে দুটো ডাল বসানো, একটা ডালের মাথায় পাতা হয়েছে, অন্যটাতে হয়নি। আজকেই ভাবছিলাম এই ডালটাতে আর পাতা যখন হবে না, এই গাছটা বাড়লে ওইটা দিয়ে এটাকে সাপোর্ট দেবো, মানে বেঁধে দেবো আর কি। নিখুঁত করে দেখতে দেখতে দেখি এই ডালটারও নিচ থেকে পাতা বেরোচ্ছে। এই যে এইটা এই ডালেরই পাতা। কি খুশি হয়েছি বলুন তো, ভীষণ আনন্দ পেয়েছি। আমার কাছে তো এইটাই প্রাপ্তি। অনেক বড় কিছু জিনিস পাওয়াই যে সবসময় আনন্দের কারণ হয় তা নয়, এটা কিন্তু আমার কাছে ভীষণভাবে একটা পাওয়া। পুজোর পরে আমাদের টিফিন খাওয়াও হয়ে গেছে, আর আজকে আমরা টিফিনে খেয়েছি ভগবানের প্রসাদ যেটা হয়েছিল, লুচি আর সুজি, ওইটাই। তারপরে বেটুকে নিয়ে বসেছি একটুখানি পড়াতে। আজকে আর বইয়ের পড়া নয়, আজকে হচ্ছে যে ইংরাজির বারগুলোকে আমরা বাংলায় যেগুলো বলি, সেইগুলো বলাতেই বেটু হঠাৎ করে বলে ওঠে, এইটার মানে কি, এটা ইংলিশে কি। বাঙালির মেয়ে হয়ে আমার মনে হয় বাংলাটাও শেখা উচিত। তো সেই জন্যই আজকে ওকে ইংলিশ ডেগুলো থেকে বেঙ্গলিতে কি বলে বা কিভাবে লেখে সেটাই শেখানো হচ্ছিল। দুপুরবেলাটা যে এত মজা করে কাটবে আমি সত্যিই কল্পনাও করতে পারিনি।
হঠাৎ করে বাড়িতে এসছে আমার মাসির মেয়ে আরও সদ্যজাত পুচকেটাকে নিয়ে। এই মাস তিনেক হলো এই পুচকেটা হয়েছে, আর হয়ে থেকে আমি একবার মাত্র দেখেছিলাম। ওরা বর্ধমানে এসেছিলো, তাই আমাদের বাড়িও এসেছে। আমাদের তো জানাই ছিল না যে পুচকেটা আজকে আসবে। হঠাৎ করে ওকে দেখতে পেয়ে যে কী আনন্দ হচ্ছে, মনে হলো আজকে আর বাড়িই যেতে দেবো না। হাবলু পুচি, কি গো? ও সোনা বাবা, বাবা রে, ও ঘুমটা ভালো হয়নি। মানে মাথার উপর হাত দিও না। পিটি পিটি পুচু, এটা কুটু কুটু কুটু। ও চতুর্দিকে দেখছে, ওর চোখটা এখনো ঠিক হয়নি না, এদিক সেদিক দেখছে। ঘুমটাও হলো না, মাসিমণি একটু ঘুমও করতে দিল না ভালো করে। দেখ হরে কৃষ্ণ করে শুয়েছে, দেখ দেখেছিস হরে কৃষ্ণ করে কেমন শুয়েছে, দেখ। একটু ঘুমোবে টান টান করে শুয়ে, একটু হাত পা ছুঁড়ে ছুঁড়ে খেলবে। ওই দেখ ওই দেখ, বলার সাথে সাথে পা ছুটছে। চলো দেখি কেমন পা ছুটতে পারো, দেখি কেমন শিখেছো, দেখি পা ছড়া। সোনায় চোখে মুখে লেগে যায় না। ওর থেকে ওই হাগিস বড় হয়ে গেছে। হাতে সরা, হাতে সরা মা। তুমি কি হাঁচু করতে শিখেছো? এমনি করলে হাঁচি হাঁচি হাসি হাসি কই দেখি, কই 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 হাসি হাসি কই, কোথায় হাসি হাসি? হাসি হাসি কোথায়? একটুখানি হাসি দেখি, কোথায় হাসি? দেখতেই পাচ্ছি না, দেখতেই পাচ্ছি না, একদম দেখতে পাইনি হাসি। কোথায় আছি? দেখাও মাছিমণিকে, একটু হেঁচে দেখাও। না, ওদের তো আরো ছোট, ওদের তো একটুখানি, ওদের তো এইটুকুনি। ওকে এখানে শোয়ালে এইটুকু হবে। কুটু 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 কুটু, কিটি 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 কিটি। কি গো, কি গো, কি গো, তুমি কথা বলবে? হয়েছে হাতটা তোমার? তো পুচকু ভাই, এটা তোমার একটা পুচকু ভাই, তাই না? হ্যাঁ। ও বাবারি বাবারি, চুল কাটছে মাথায়। নিজে চুল ধরে নিজে টানবে, জানিস? দিয়ে আবার চিৎকার করবে। সব বাচ্চারাই করে। তা হাম্পু, এটা দুষ্টু তো। মা, এখন এতটা হয়েছে। এখনো ততটা হয়নি। দেখো, হ্যাঁ, ওইটা হাসছে, দেখ ওইটা একটু একটু হাসি আসছে, ওই দেখ 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 দেখ। দেখো 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 চলে গেল। দেখো দেখো দেখো, হাঁচি করে দেখো। বেশিক্ষণ হাঁচি করতে পারবো না, সারাদিন ধরে থাকবে না কিছু না, হাসি করে দেখাবো। আর বিরক্ত করবে না দীপ ভাই, বলে দীপ ভাই আমাকে বিরক্ত করবে না, আমি একটুখানি খেলু করছি, একদম আমাকে বিরক্ত করবে না। বাবারে বাবারে, ঠিক আছে, বলে কত দূর থেকে আমি এসছি বলে তো, একদম বিরক্ত করবে না, একেবারে করবে না। মা মেয়ে দুজনে মিলে বিকালবেলা রেডি হয়ে বেরিয়ে পড়ছি, কারণ আজকে শনিবার আর আজকে আছে অর্ণার ডান্সের ক্লাস। দুজনে রেনকোট দুটো নিতে ভুলিনি, কারণ বাইরে এখনও বৃষ্টি পড়ছে। খুব একটা বেশি জোরে এখনও নামেনি, ঝিরঝির করে পড়ছে। আমরা পৌঁছতে যাব, কিন্তু আসার সময় হতে পারে জোরে জোরে বৃষ্টি নেমে যাবে। একে তো আজকে উল্টো রথ, তার উপরে আবার বৃষ্টি পড়ছে।
অনেকজন আজকে ক্লাসে আসেনি, বেশিরভাগই আসেনি। বাচ্চাদের এই 3 জন আর বড়দের কয়েকজন এসেছিল, ওরাই মাত্র চলে গেল। তারপর অর্ণাদের ক্লাস শুরু হয়েছে। অর্ণাদের ডান্স ক্লাস হয় একটা দুর্গা মন্দিরে। আর রথের কয়েকদিন আগের থেকেই দেখছিলাম এখানে মাটি টাটি আনা হচ্ছিল। যেহেতু রথে মা দুর্গার গায়ে প্রথম মাটি পড়ে, তো সেই সবেরই প্রিপারেশন চলছিল। আর এই সপ্তাহে এসে দেখছি এক মাটি হয়ে গেছে। কী যে সুন্দর দেখতে লাগছে। আসলে দুর্গাপুজো হচ্ছে বাঙালিদের আবেগ, বাঙালিদের ভালোবাসা। তো এখন থেকেই মনে হচ্ছে দিন গোনা শুরু হয়ে গেল দুর্গাপুজোর। আজ ডান্সের ক্লাস করিয়ে চলে এলাম রথ দেখতে। উল্টো রথে বেটুরও খুব বায়না ছিল, মা চলো একটু রথ দেখিয়ে নিয়ে আসবে। তাই আমি, বেটু আর মা 3 জনে মিলে চলে এলাম বর্ধমানের এটা রাজবাড়িরই একটা মন্দির, রাধা বল্লভজির মন্দিরে। সোজা রথের দিন যে রথটা আপনাদের দেখিয়েছিলাম ভিডিওতে, সকালবেলায় বাজার গিয়ে দেখতে পেয়েছিলাম, সেই রথটা এই মন্দির থেকেই বেরিয়েছিল। এদিন রথটা বেরিয়ে বর্ধমানের বেশ কিছু জায়গা প্রদক্ষিণ করে তারপর গিয়েছিল আলামগঞ্জের জগন্নাথ মন্দিরে। সেখানে 8 দিন থাকার পরে আজকে আবার ফিরে এসেছে এই মন্দিরেই। বড় রথটা সরিয়ে দেওয়া হয়েছে, মানে ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। জগন্নাথ দেবকে তার নিজের আসনে বসিয়ে দেওয়া হয়েছে। আর আমরা দেখতে এসে এখন দেখলাম আরতি। এখানে আছেন রাধা মাধব। ঝুলনের সময় মনে হয় এই রাধা মাধবকে সুন্দরভাবে সাজানোও হয়। আমি এই মন্দিরে এসেছি অনেক আগে একবার, তখন আমি অনেকটাই ছোট ছিলাম। তারপর থেকে আর আসা হয়ে ওঠেনি, আবার এলাম এতদিন পরে। বর্ধমান শহরটা যেহেতু রাজাদের জায়গা, এখানে এরকম পুরনো মন্দির অনেক আছে। আমার ব্লগে আপনাদের নিশ্চয়ই বর্ধমান শহরটা একটু একটু করে ঘুরিয়ে দেখাবো। আমরা ভালো সময়েই এসেছি, এসে জগন্নাথ দেবের আরতিটাও দেখতে পেলাম। এবার ভোগ নিবেদন হবে, চলুন আপনাদের ততক্ষণে একবার মন্দিরটা ঘুরে দেখাই। মন্দিরের এদিক ওদিক দিকে তাকালেই এটা যে রাজবাড়ির মন্দির সেটা যেন ফুটে বেরিয়ে আসছে। মানে মন্দির যেন নিজের থেকেই বলছে যে এখানে রাজাদের নিদর্শন আছে। চতুর্দিকে বড় বড় মোটা মোটা থাম্বা, আগেকার দিনে যেরকম একটা ফাউন্ডেশন হতো বাড়ির, মানে রাজবাড়ির টাইপের, সেরকমই চতুর্দিকে করা। এখানে একটা মা দুর্গার ফলকের মধ্যে মূর্তি আছে। সামনে ঘট পাতা, প্রতিদিন পুজোও হয়। পাশে আছে বাবা মহাদেবের একটি মন্দির, মানে একটি ঘরে আর কি বাবা মহাদেবের শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা আছে। তার পাশের একটি ঘরে একটি ঠাকুর আছে, যেটা দেখে আমার বেশ অন্যরকম লাগলো। মাঝখানে যে মূর্তিটা, সেটা মা দুর্গারই কোনো একটা রূপের মূর্তি। মা দুর্গা ত্রিশূল ধরে নেই, তবে মা দুর্গারই মূর্তি সেটা বোঝা যাচ্ছে। আর দুদিকে নন্দীবিঙ্গি হাত তুলে আছে নাচের ছলে। বেশ ভালো লাগলো মূর্তিটা এখানে দেখতে। পাশের একটি ঘরে আছে মা কালীর একটি মূর্তি। আর ঢোকার মুখে একটা জায়গা আমি পেরিয়ে এসেছি, সেখানে একটা ঘরে আছে অনেক শিবলিঙ্গ, আর যেগুলো প্রতিদিন পুজোও হয়। মন্দিরটা মাঝে মাঝে সংস্কার হলেও রাজবাড়ির ছোঁয়া কিন্তু থেকেই গেছে। বড় বড় থাম্বাগুলো দেখলেই বোঝা যায় যে রাজবাড়ির অংশ। রাজবাড়ি মানেই বড় বড় মোটা মোটা থাম্বা। পুরো মন্দিরটা ঘুরে দেখার পর আমরা এসে বসলাম জগন্নাথ মন্দিরটির সামনে। ভিতরে এখন পুজো হচ্ছে, আর আমরা একটুখানি করে চরণামৃতও খেয়েছি। এরপরে প্রসাদ বিতরণ হবে, তারপরে প্রসাদ নিয়ে খেয়ে তারপরে বাড়ি যাব। প্রসাদের মধ্যে অনেক কিছুই আছে। আমি পেয়েছি লুচি, খাজা, আর শেষের দিকে পেলাম একটুখানি মালপোয়া। বলে জগন্নাথ দেবের ভোগ দর্শন করা ভাগ্যের ব্যাপার, তাই আপনাদেরও একবার দর্শন করিয়ে দিলাম। এবার প্রসাদ খেয়ে জিলিপি কিনে আমরা যাব বাড়ি। চলুন তাহলে এগোনো যাক। রথের মেলা দেখতে গিয়ে তো দোকানে জিলিপি পেলাম না, বাড়িতে এসে পাঁপড় ভেজে খাবো। রথের মেলা তো ওখানে ছিল না, ঠাকুর মন্দির গেছিলাম, আসার সময় দোকানে গেলাম, কিন্তু দোকানে সব জিলিপি খতম। বেটু আমার জিলিপি খেতে গিয়ে মুখ শুকিয়ে বাড়ি এলো। সবাইকারই ইচ্ছা ছিল খাবার, কিন্তু পেলাম না। এই পাঁপড়েই আমাদের আপনাদের সবার খাওয়া হয়ে যাবে, থালা ভর্তি পাঁপড়। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের ব্লগটা, আর আমাদের বর্ধমান শহরই বা আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না কমেন্টের মাধ্যমে।
আপনারা যদি চান বর্ধমান শহরের আরও কিছু দর্শনীয় স্থান দেখতে আমার ব্লগের মাধ্যমে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের ইচ্ছা পূরণ করার। আমার আজকের ব্লগটা আপনাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, আর তুলির কথা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হচ্ছে আগামীকাল আরও নতুন নতুন কিছু গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন আর দেখতে থাকুন তুলির কথা।